ইসরায়েল নির্দয়ভাবে ইরানকে বোমা মেরে চলেছে, কিন্তু সত্যি কথা হল এটি আরব শাসকদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। ইসরায়েল তার জেটগুলোকে জ্বালানি সরবরাহ করার জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহার করেছে যখন তারা ইরানে হামলা করে। এই জেটগুলো কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। ইরানকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ তারা এই অঞ্চলে ফিলিস্তিনি আন্দোলনের পক্ষে রয়েছে। আজকে আপনি যে প্রতিরোধ অক্ষ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স দেখছেন তা ক্রমাগত ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের শিকার। আর এই যুদ্ধ পরিচালনায় সাহায্য করছে সহযোগী অক্ষ অ্যাক্সিস অফ অ্যাসিস্ট্যান্স। আরব লৌহ কবচ বা আয়রন ডোম যেটা ইসরায়েলকে ঘিরে রেখেছে সেটাও এর অংশ। এই সহযোগী অক্ষে কারা আছে তা চিন্তা করুন। তারা ফিলিস্তিনের জন্য আসলে কি করেছে? আজ গাজায় চলমান গণহত্যায় তাদের ভূমিকা কি? 1 দশকেরও বেশি সময় ধরে মিশর ইসরায়েলের গণহত্যামূলক অবরোধকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছে। গাজা গণহত্যার শুরুতেই মিশর ফিলিস্তিনিদের কাছ থেকে গাজা ছাড়ার জন্য অত্যাধিক অর্থ আদায় করেছিল, যা সিসি সরকারের কাছের একজন ব্যবসায়ীর লাভের জন্য ব্যবহৃত হয়েছে। এখন সেই একই সরকার মানবিক সাহায্য প্রদানকারীদের গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। আপনি কি কখনো শুনেছেন একজন আরব মা তার নিস্তেজ শিশুকে স্তন্যপান করানোর চেষ্টা করছেন, কিন্তু তার স্তনে দুধ নেই কারণ তিনি অভুক্ত? মানবতার ভালোবাসা ও ইসলামের ভালোবাসার জন্য অনুগ্রহ করে আমাদের আটকাবেন না। আমাদের গাজার দিকে যেতে দিন। জর্ডানে বাদশাহ আবদুল্লাহ ইসরায়েলকে রক্ষা করতে যা যা করা সম্ভব সব করেছেন। ফিলিস্তিনিদের গ্রেফতার থেকে শুরু করে ইরানি ড্রোন ধ্বংস, এমনকি ইয়েমেনের নৌবরদ অবরোধ এড়িয়ে ইসরায়েলকে সাহায্য করার জন্য স্থলপথ তৈরি করতেও অংশ নিয়েছেন। এই অঞ্চলের কোটি কোটি মানুষ ইসরায়েলের কর্মকাণ্ডের বিরোধিতা করে, কিন্তু তাদের শাসকরা গোপনে ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক মেনে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার একটি বিনিয়োগ ফার্ম চালু করেন অ্যাফিনিটি পার্টনার্স নামে, যা গালফ রাষ্ট্রগুলো থেকে ইসরায়েলে বিনিয়োগের একটি করিডোর হিসেবে কাজ করে। এই ফার্মের মূলধন আসে সৌদি গভর্নমেন্ট থেকে $2 বিলিয়ন এবং আরও আসে ইউএই এবং কাতারের মতো দেশ থেকে। এই সৌদি সমর্থিত অ্যাফিনিটি পার্টনার্স কিনে নেয় ইসরায়েলের বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান শ্লোমো গ্রুপকে। 7 অক্টোবরের পর শ্লোমো গ্রুপ ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট 5101কে সামরিক যানবাহন সরবরাহ করে, যারা আল-শিফা হাসপাতাল অভিযান চালায়। শ্লোমো গ্রুপ ইসরায়েলি নৌবাহিনীর অধিকাংশ জাহাজ সরবরাহ করে। এমনও হতে পারে যে গ্রেটা থুনবার্গ পরিচালিত ম্যাডেলিন জাহাজে হামলা করা হয়েছিল সৌদি অর্থে নির্মিত ইসরায়েলি জাহাজ দিয়ে। অ্যাফিনিটি পার্টনার্স এখন আংশিক মালিক ইসরায়েলি কোম্পানি ফিনিক্স হোল্ডিংসের, যাদের 20 লক্ষ শেয়ার আছে এলবিট সিস্টেমসে, ইসরায়েলের বৃহত্তম অস্ত্র কোম্পানি। এলবিট সিস্টেমস তৈরি করে অধিকাংশ ড্রোন যা গাজা এবং ওয়েস্ট ব্যাংকে ব্যবহৃত হয়। ফিনিক্স হোল্ডিংস কেবল এই কোম্পানির একমাত্র প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডারই নয়, এটি ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন এবং অ্যাডপ্টার সোলজার প্রকল্পেও সাহায্য করে। এবার ইউএইর কথা বলি, দুবাই যেখানে কোটি কোটি মুসলিম ঘুরতে যান। এই একই দেশ ইসরায়েলের গণহত্যামূলক সামরিক পরিকাঠামোতে সক্রিয়ভাবে যুক্ত। 2021 সালে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইউএই এর রাষ্ট্রায়ত্ত এজ গ্রুপ ড্রোন তৈরি করতে চুক্তিবদ্ধ হয়। এজ গ্রুপ 30% মালিক ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদার থার্ড আই সিস্টেমসের। এই কোম্পানির প্রযুক্তি গাজা ভুটাই অভিযানে সহায়তা করে। গাজা গণহত্যার সময় তাদের কোম্পানির মূল্য 51% বৃদ্ধি পায়। এই কোম্পানির 30% মালিক ইউএই। G42 নামে ইউএই এর একটি কোম্পানি, যার নেতৃত্বে রাষ্ট্র সুরক্ষা উপদেষ্টা, তারা রাফায়েলের সাথে যৌথভাবে কাজ করছে। ইসরায়েল এবং ইউএইর মধ্যে সামরিক সম্পর্ক এতটাই গভীর যে ইসরায়েল সরাসরি এলবিট সিস্টেমস ইমাইরেটস নামে একটি শাখা সংস্থা খুলেছে, যেটি ইউএইতে অবস্থান করে অস্ত্র তৈরি করছে। কিন্তু এখানেই ইউএইর গণহত্যায় জড়িত থাকার ঘটনা শেষ হয় না। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান মুবাদালা মালিকানায় রয়েছে ইসরায়েল অধিকৃত এলাকায় পরিচালিত তামার গ্যাস ক্ষেত্রের 11%। ইসরায়েলি সেনাবাহিনী এই গ্যাস ছাড়া কার্যকরভাবে চলতে পারত না। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ঘোষণা দিয়েছে, এখন থেকে আপনি ইসরায়েল এবং ইউএইর যৌথ সম্ভারে গবেষণা প্রকল্প দেখতে পাবেন গালফ কান্ট্রি এবং মিডল ইস্টের পার্টনারদের সাথে। তারা বলেছে, আমরা এমন প্রযুক্তি ডেভেলপ করছি যা পুরো অঞ্চলকেই আরও নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারা বলছে, আবুধাবিতে আবার দেখা হবে। বাস্তবে সৌদি ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক অনেক আগেই স্বাভাবিকরণ হয়ে গেছে। সৌদি গভর্নমেন্ট সেলেব্রাইট নামে ইসরায়েলি একটি গোয়েন্দা সিস্টেম ব্যবহার করছে, যা পরিচালিত হয় ইসরায়েলি মিলিটারি ইউনিট 8200 থেকে আসা পূর্বকোণ কর্মীদের দ্বারা। এই সফটওয়্যার ব্যবহার করে তারা নিজ দেশের নাগরিকদের ফোন হ্যাক করছে। জামাল খাশোগজি, যিনি সৌদি দূতাবাসে হত্যা হন, তার ফোনও হ্যাক হয়েছিল পেগাসাস স্পাইওয়্যার দিয়ে, যেটা এনএসও গ্রুপ নামে আরেকটি ইসরায়েলি কোম্পানি তৈরি করে। ইউএইও একইভাবে তাদের নাগরিকদের ফোন হ্যাক করার জন্য সেলেব্রাইট ব্যবহার করছে। এই চুক্তি সম্পাদিত হয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন মাহের দ্বারা। গাজা গণহত্যা চলাকালীন যুক্তরাষ্ট্রের কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটি থেকে অস্ত্র পাঠানো হয়েছিল ইসরায়েলের দখলকৃত নেভাটিম ঘাঁটিতে। এমনকি কুয়েতে থাকা মার্কিন ঘাঁটি থেকেও সরাসরি অস্ত্র পাঠানো হয়। এই দেশগুলো কিভাবে নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখে যখন তাদের মাটিতে এসব ঘাঁটি ইসরায়েলের গণহত্যার সহায়ক হয়? আর মুসলিম বিশ্বের গৌরব বলে দাবি করা তুরস্ক
প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেন, কিন্তু বাস্তবতা হলো তুরস্ক দীর্ঘদিন ধরে ইসরায়েলি পাইলটদের কোনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ দিয়ে আসছে, যেখানে তারা ফিলিস্তিনি ঘরবাড়িতে হামলার কৌশল রপ্ত করে, এবং এর বিনিময়ে তুর্কি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয় ইসরায়েলের নেভাটিম ঘাঁটিতে। ডোরাড এনার্জি নামে ইসরায়েলি একটি কোম্পানি সরাসরি সেনা ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে। এই কোম্পানির দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার হল জোরলু হোল্ডিংস, যার মালিক এরদোয়ানের ঘনিষ্ঠ বন্ধু আহমেদ জোরলু। ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন চালাতে যে তেল দরকার তার 40% আসে আজারবাইজান থেকে তুরস্ক হয়ে ইসরায়েলে। এই পাইপলাইন চাইলে কখনো চালু রাখা হতো না, কিন্তু তা বন্ধ করা হয়নি। এছাড়াও প্রায় 4000 তুর্কি নাগরিক ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়ে গাজা গণহত্যায় অংশগ্রহণ করে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কোথায়? একসময় তুরস্ক বলেছিল তারা ইসরায়েলের সাথে $10 বিলিয়ন বাণিজ্য বন্ধ করেছে, কিন্তু পরে দেখা গেল একদিনেই তাদের ফিলিস্তিন গন্তব্যে বাণিজ্য ব্যাপকভাবে বেড়েছে। কিছু জাহাজ যেগুলো মিশরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, শেষ মুহূর্তে অ্যান্টেনা বন্ধ করে ইসরায়েলের আশদোদ এবং হাইফা বন্দরে পৌঁছে যায়। তুর্কি সাংবাদিক মেটিন জিহান দাবি করেন, এরদোয়ানের ছেলে বুরাক এরদোয়ান নিজের শিপিং কোম্পানির মাধ্যমে ইসরায়েলের সাথে ব্যবসা করে যাচ্ছেন। এমনকি এক পর্যায়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি তুর্কি জাহাজে হামলা করে, যেটি শাসক দলের সাথে সম্পর্কযুক্ত। কোম্পানিটির মালিক ছিল সালেহ জেকি শাকির, এরদোয়ানের দলের ঘনিষ্ঠ। ইয়েমেনিরা তখন তুরস্ককে হুঁশিয়ার দিয়েছিল যেন তারা ইসরায়েলের সাথে ব্যবসা বন্ধ করে, না হলে আবার হামলা হবে। তখন গাজা গণহত্যার 1 বছর পেরিয়ে গেছে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। সরকার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দেশের নিরাপত্তা ব্যবস্থায় ঢুকে পড়েছে, যেমন এনএসও গ্রুপ, ক্যান্ডিরু, উইন্টাগো, ইন্টালেক্সা, যেগুলো সবই ইউনিট 8200 থেকে পূর্ব কোন সদস্য দ্বারা প্রতিষ্ঠিত। এমনকি পাকিস্তান, যে দেশটা একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি, তারাও নিজ দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কাজে সেলিব্রেট নামে ইসরায়েলি কোম্পানি ব্যবহার করে। তারা নিজ দেশের নাগরিকদের ফোন হ্যাক করে এই প্রযুক্তি দিয়ে। এই সব যখন একত্রে ভাবেন তখন বুঝতে পারবেন ফিলিস্তিনি জনগণের সাথে বিশাল বিশ্বাসঘাতকতা হয়েছে এবং ইসরায়েলের প্রকল্পের সাথে সক্রিয় সহযোগিতা চলছে। এটি একটি বৈশ্বিক গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক, যারা ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে, ফলে যাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সীমিত হয়ে গেছে। এই সব দেশে সুরক্ষা সংস্থাগুলো যদি ইসরায়েলের সাথে এতটা যুক্ত হয়, তাহলে সেই দেশের রাজনৈতিক স্বাধীনতা আসলে কতটা? গ্রেটা থুনবার্গ, একজন অমুসলিম সুইডিশ কর্মী, গাজায় 100 কেজি আটা পৌঁছে দিতে নিজের জীবন দিতেও রাজি। আপনি নিজে ভাবুন, মুসলিম বিশ্বের শাসকরা কি দিয়েছেন ফিলিস্তিনের জন্য। তাদের বিশাল সেনাবাহিনী, নৌবাহিনী থাকলেও তারা গ্রেটা থুনবার্গের মতো একটা কাজও করেনি। কোনো পদবি নেই, কোনো সেনাবাহিনী নেই, শুধুমাত্র বিবেক এবং মানবতা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন।